প্রচণ্ড বৃষ্টিতে জমির সব ফসল নষ্ট হয়ে গেল। এবছর আমরা কিভাবে আমাদের সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না বউ। কেন এত চিন্তা করছো? সৃষ্টিকর্তা একটা না একটা উপায় ঠিক বের করবে। শুধু কি আমাদের একার ফসল নষ্ট হয়েছে? সবারই তো একই অবস্থা। চিন্তা করো না, 10 জনের যে দশা হবে আমাদেরও সেই একই দশা হবে। কাল থেকে তো কিছুই খাওনি। দাঁড়াও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। মেয়েটা যে কোথায় গেল? এই তো মা, আমি এখানে। কি রে, কোথায় গিয়েছিলি? সেই কখন থেকে তোকে খুঁজছি। আয়, খেয়ে নে। তারপর তারা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিল। পরদিন সকালবেলা গ্রামের সবাই বৈঠকে বসল। শুনুন গ্রামবাসীরা, আপনারা সবাই জানেন এই বছর প্রচণ্ড বৃষ্টিতে আমাদের গ্রামের সবার ফসল নষ্ট হয়ে গেছে। কেউই ধান বাড়িতে তুলতে পারেনি। তাই এবার আমাদের সবার খাবারের অনেক সংকট পড়বে। কিন্তু আমরা যদি এখন থেকে সবাই একসাথে এক হয়ে সিদ্ধান্ত নিই, তাহলে আমাদের এই কঠিন সময়ে টিকে থাকা অসম্ভব হবে না। কিন্তু জমিদার সাহেব, আমরা কেমন করে আমাদের এই সংকটময় সময়ে নিজেদের জীবিকার ব্যবস্থা করব? আমাদের গ্রামের সবাই কৃষক, সবাই কৃষিকাজ করে জীবন চালায়। এবার আমরা কি করব? সারা বছর আমাদের অভাবে আর না খেয়ে দিন কাটাতে হবে। গত বছর আমাদের গ্রামের অনেক ধান উৎপাদন হয়েছিল। অনেকেই নিজেদের জন্য গুদামে সেই ধান মজুত করে রেখেছে। সেখান থেকে আমরা ধান একে অপরকে দিয়ে নিজেদের এবারের চাহিদা কিছুদিন হলেও মেটাতে পারবো। কিন্তু তারপর আমরা কি করব জমিদার সাহেব? আমি নিজেও তো গত বছর ভালো ধান ঘরে তুলেছিলাম, কিন্তু নিজেদের জন্য কিছুই রাখিনি। এবারও আমাদের সবার অনেক ভালো ফসল হয়েছিল, কিন্তু এমন অসময়ে ঝড় তুফানে সব শেষ হয়ে যাবে কে জানতো। এখন এসব ভেবে লাভ নেই নাজিম। প্রকৃতির ওপর আমাদের কোনো হাত নেই। এখন সবাই একজোট হয়ে কাজ করতে হবে। তা না হলে জীবন বাঁচানো মুশকিল হয়ে পড়বে। কিন্তু জমিদার সাহেব, আমরা কেন সবাইকে বিনা পয়সায় ধান দেব? আমরা কষ্ট করে ফসল ফলিয়েছি। এখন আমাদের ফসল, আমাদের ধান বিনা পয়সায় মানুষকে দিলে আমাদের লাভ কি হবে? জামাল, এই দুর্যোগের সময় নিজের লাভ লসের হিসাবটা না কষলেই কি হয় না? না জমিদার সাহেব, বিনা পয়সায় আমি কাউকে ধান দিতে পারবো না। ঠিক আছে, তোমার কত টাকা লাগবে ধানের জন্য? যত ধান আছে তুমি নিজের জন্য কিছু রেখে বাকিটা আমাকে দাও। আমি কিনে নেব তোমার কাছ থেকে। আমার গোলায় প্রায় 100 কেজি ধান আছে। এর জন্য আমি প্রতি কেজি 100 টাকা করে নেব। প্রতি কেজি 100 টাকা? তোমার কি মাথা ঠিক আছে জামাল ভাই? আমরা তো দোকান থেকে 100 টাকা করে চালও কিনি না, আর তুমি ধানের দাম চাইছো 100 টাকা? এই কঠিন সময়ে এতটা স্বার্থপর না হলেও পারতে। আমরা এখন এত টাকা দিয়ে কি ধান কিনতে পারবো? স্বার্থপর না হলে কি আর আমার পরিবার চলবে? তোমাদের সব বিনা পয়সায় দিয়ে দিলে আমার পরিবার কি খাবে? নাজিম, তুমি চুপ করো। তোমাদের টাকা দিয়ে ধান কিনতে হবে না। আমি নিজেই তোমাদের জন্য ধান কিনে সবার মধ্যে বিলি করে দেব। গ্রামের এই কঠিন সময়ে জমিদারের এমন উদার মনের সিদ্ধান্তের জন্য গ্রামের সবার মাঝে জমিদারের সম্মান অনেক বেড়ে গেল। এই দুর্যোগের সময় এতগুলো টাকা ইনকাম করতে পারবো ভাবতেই পারিনি আমি। মাঝে মাঝে এমন দুর্যোগ আসাও তাহলে ভালো, হ্যাঁ। প্রতি বছর যদি এমন হয় তাহলে আমি তো কয়েকদিনের মধ্যেই অনেক বড় লোক হয়ে যাব। জামাল বরাবরই লোভী মানুষ ছিল। নিজের ভালো ছাড়া সে কখনো কারো ভালো চিন্তা করতো না। বউ, দেখতে দেখতে বৃষ্টি তো প্রায় কমে এলো। এবার আমাদের চাষাবাদের দিকে অনেক বেশি নজর দিতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। জমিদার সাহেবকে এবার নির্ধারিত খাজনার চেয়ে বেশি খাজনা দিতে হবে,
কারণ তিনি যদি ওই কঠিন দুর্যোগের সময়ে আমাদের গ্রামের সবাইকে সাহায্য না করতেন, তাহলে আমাদের আজকে না খেয়ে মরতে হতো। তুমি ঠিকই বলেছ, জমিদার সাহেবের উদারতা এটা। কিন্তু জামাল ভাই এটা কি করলো? এই কঠিন সময় নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝলো না সে। বউ, সবাই তার কর্মের ফল পাবে। যে যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে। জামালও তার কর্মের ফল পাবে একদিন। যাই হোক, আমি মাঠে গেলাম, অনেক কাজ করতে হবে। তারপর নাজিম মাঠে চলে গেল। সে মাঠে কাজ করছে। দূর থেকে জামাল নাজিমকে দেখতে পেয়ে নাজিমের কাছে গেল। কিরে নাজিম, কি করছিস? কাজ করছি জামাল ভাই, এবার অনেক ভালো ফসল ফলাতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। জমিদার সাহেবের খাজনা এবার নির্ধারিত খাজনার চেয়ে বেশি দিতে হবে। তাই নাকি? তোরা কত বোকা মানুষ! এত কষ্ট করে কৃষিকাজ করেও তোরা আমার মতো পয়সা উপার্জন করতে পারিস না। আর আমাকে দেখ, কত সহজে আমি কত কত টাকা উপার্জন করি। হাসালে জামাল ভাই, তবে একটা কথা মনে রেখো, সহজে আসা টাকা মানুষকে হিসাব ভুলিয়ে দেয়। আমি কোনো হিসাব ভুলিনি। আমার ইনকামের সব টাকার হিসাব পাই টু পাই করে রেখেছি আমি। তোকে এত জ্ঞান দিতে হবে না। কথাগুলো বলে জামাল সেখান থেকে চলে গেল। কিছুদিন পর জামালের ছেলে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। বড় বড় চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর পরও তার রোগ কি সেটাই বোঝা যাচ্ছিল না। এত এত চিকিৎসা করালাম, এত এত ডাক্তার দেখালাম, কিন্তু কোনোভাবেই আমার ছেলেটা সুস্থ হচ্ছে না। কেউ তার রোগটা কি সেটাই বের করতে পারছে না। এদিকে জমানো সব টাকা শেষ। এখন কি করব? জমিদার সাহেবকে গিয়ে একবার বলে দেখি। জমিদার সাহেবকে জামাল সব কিছু খুলে বলল। তোমার সাথে আমার কিছু বোঝাপড়া ছিল জামাল, কিন্তু তোমার ছেলের সাথে নয়। তাই আমি তোমাকে সাহায্য করব তোমার ছেলের চিকিৎসা করতে। এখনই আমি গ্রামের সবার সাথে বৈঠক ডাকছি। বৈঠকে গ্রামের সবাই এলো। জমিদার সাহেব, আমরা জামালের ছেলের চিকিৎসার জন্য সাহায্য করব, কিন্তু ও তো অনেক স্বার্থপর। আমাদের গ্রামের বিপদে ও টাকার নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেনি। জামালের ওই সময়ের ওই অমানবিক কাজের জন্য সে ইতিমধ্যে শাস্তি পেয়ে গেছে নাজিম। এখন সে হয়তো বুঝতে পেরেছে তার ভুল। জামাল, শোনো, অন্যের বিপদে নীরব থাকা মানেই নিজের বিপদ ডেকে আনা। আজ যে হাত গুটিয়ে রাখে, কাল সে হাত বাড়িয়ে কাঁদে। জামাল সমস্ত কথা শুনে নীরবে দাঁড়িয়ে থাকে। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। জমিদার সাহেব, আমাদের আর দেরি করা ঠিক হবে না। গ্রামের সবাই নিজের সাধ্যমতো সাহায্য করেছে। এক্ষুনি জামালের ছেলেকে শহরের বড় হসপিটালে নিয়ে যেতে হবে। কিছুদিন পর জামালের ছেলে একদম সুস্থ হয়ে যায়। জামাল, একটা কথা সব সময় মনে রাখবে, ভালোবাসা ও সাহায্য ধার দিলে বিপদে তা সুদে আসলে ফিরে আসে। জমিদার সাহেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করবেন। গ্রামের সবাই আমাকে ক্ষমা করে দেবেন। এখন থেকে আমি সবার বিপদে নিঃস্বার্থভাবে সাহায্য করব সব সময়।